জ্বালানি সংকট এখন প্রধান হয়ে গেছে 1 নম্বর। 2 নম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতি, 3 নম্বর অর্থনীতি। এবং তিনটাতে আমি পজিটিভ কোনো ইঙ্গিত পাচ্ছি না। 180 দিনের পরে এসে আপনি কি দেখতে পাবেন বলে আশা করেছিলেন? গাড়ি যখন চলতেই থাকে, শত ব্রেক কষাকষি তো থামতে চায় না, তখন বুঝতে হবে গাড়ি ঢালুর দিকে গড়াচ্ছে। কারণ স্ট্যাবলিশ অথরিটি বলতেছে যে চলতেছে তো। আশিয়ান সিটি রাজবেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই নতুন অনুষ্ঠানে আমরা আপনার নাম শুনে বুঝছেন যে দৈনিক কালবেলার এই অনুষ্ঠানে আমরা মূলত রাজনীতি নিয়ে কথা বলবো এবং রাজনীতির পাশাপাশি রাজনীতির সঙ্গে যেগুলো যায় এরকম অনেক বিষয় থাকবে এখানে। আমরা চেষ্টা করব যে সমাজে যে ঘটনাগুলো ঘটছে, রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে এবং আপনারা যা ভাবছেন সেই ভাবনার প্রতিধ্বনি যেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পান। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দুজন সিনিয়র সাংবাদিক। ওনাদের নাম না বললেও আপনারা চিনবেন, ওনারা টকশোতে, টেলিভিশন টকশোতে খুবই পরিচিত মুখ। আমার বামে আছেন জনাব এম এ আজিজ, ধন্যবাদ। আর আমার ডানে আছেন জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল এবং এম এ আজিজ দুজনেই খুব ব্যস্ত মানুষ, দুজনেই খুব অভিজ্ঞ। ওনাদেরকে একত্র করতে পারাও আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা প্রথমে জনাব এম এ আজিজ আপনার সঙ্গেই বিষয়টি আলোচনা শুরু করতে চাই। আমাদের নতুন বিএনপি সরকার যারা এসেছেন তাদের 180 দিন এরই মধ্যে হয়ে গেছে। আমরা প্রথম দিকে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রথমে একটা 180 দিনের একটা মাইল ফলক ঠিক করেছিলেন, যে একটা টার্গেট ঠিক করেছিলেন, কিন্তু সেই টার্গেটে যেতে হলে ওনারা কি কি করতে চান তার অবশ্য কোনো সুনির্দিষ্ট কিছু বলেননি, কিন্তু বলেছেন 180 দিনের একটা টার্গেট উনি নির্ধারণ করেছেন। যখন 180 দিনের কথা উল্লেখ করা হয় তখন নিশ্চয়ই আপনার মনে একটা ধারণা ছিল এই 180 দিনে আপনি কি দেখতে চান। তো আপনি যা দেখতে চান তার কতটুকু আপনি পেলেন এই 180 দিনের পরে এসে? ধন্যবাদ আপনাকে, কামাল ভাইকে, দর্শক শ্রোতা। দেখেন, 180 দিন অর্থাৎ বলা যায় হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন আমার যোগ বিয়োগের সময় এসছে। এখন আমাদের দেশে প্রধানত সংকট থাকে কোথায়? যে সংকট হলো আপনার জ্বালানি সংকট এখন প্রধান হয়ে গেছে 1 নম্বর। 2 নম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতি, 3 নম্বর অর্থনীতি। এবং তিনটাতে আমি পজিটিভ কোনো ইঙ্গিত পাচ্ছি না। অর্থাৎ জীবন দুর্বিষহ হয়ে গেছে। জ্বালানি হচ্ছে জীবন জীবিকার লাইফলাইন। জ্বালানি না থাকলে সমস্যা, হয়তো যুক্তি দিতে পারে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আছে, জ্বালানি মাতারবাড়ি টার্মিনালের একটা ইউনিট বন্ধ ছিল, আপনার দিনাজপুরের একটা ইউনিট বন্ধ ছিল, আমাদের প্রস্তুতি ছিল না, দিস এন্ড দ্যাট। সরকার যখন নির্বাচন হয়েছে আকস্মিক হারে, সরকার তো একটা প্ল্যান ছিল, এবং তিনি যখন এসে 300 ফিটে মিটিং করে তখন কিন্তু বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আমরা কিন্তু প্রশ্ন করি নাই প্ল্যানটা কি, তিনি প্ল্যান খোলসা করেও করেনি। তবে ইলেকশনের সময় যেসব আপনার ইশতেহারে দিয়েছিল যে কিছু সামাজিক সংস্কার, তো সেগুলো প্রায়োরিটি ঠিক করা উচিত ছিল আমার কাছে মনে হয়। প্রায়োরিটি যেমন ধরেন করোনাকালে আমাদের কৃষি খাত বাঁচিয়ে রেখেছিল, কৃষি খাতে আপনি অগ্রাধিকার দিতেন, কৃষি খাতে আপনি চেষ্টা করেন, সমস্যা নেই। আপনি ধরেন বৃদ্ধ ভাতা, কথা সামাজিক সুরক্ষা, বৃদ্ধ ভাতা 2,500 টাকা দিলেন, ওর তো বাজার কেনার পয়সা নেই, তো 2,500 টাকা একদিনে খায় শেষ করে দিল, লাভ তো হলো না। যেমন ধরেন আপনি ধরেন এখন প্রবাসী আমাদের এখনো কিন্তু রিমিটেন্স সবচেয়ে বেশি আছে, সেখানে আপনি তাদেরকে হেল্প করেন, সমস্যা নেই। কিন্তু মালয়েশিয়ায় তো প্রধানমন্ত্রী গেলেন, সেখানে সমাধানও হলো, এবং সেখানে সিন্ডিকেটের সদস্যদের যারা সদস্য ছিল তাদের কারণে মালয়েশিয়ায় আমাদের প্রবাসীদের যাওয়া বন্ধ হয়ে গেছিল। প্রবাসীদের বাদ দিয়ে বাকিদের দিয়ে এখন ম্যান পাওয়ার এক্সপোর্ট করবে, এখন সেই সিন্ডিকেট আবার চালু হয়ে গেছে। তাহলে এটার লাভটা হলো কি? তো এই জন্য আমি বলছি যে ধরেন আইন শৃঙ্খলা, অর্থনীতি যদি কথা বলেন, ফেসিবাদের আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত 24 লাখ কোটি টাকা লোন রেখে গেছে, এবং এই লোনের সুদ দিতে হয়। আবার এখন অর্থনীতি ব্যাংক সংস্কারের জন্য নতুন পদ্ধতিতে আইএমএফ এর কাছে লোন নেওয়ার চেষ্টা করতেছে সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য। বাজেটে যেদিন ঘোষণা করে সেদিনও 1 ট্রিলিয়ন অর্থনীতির আপনার কিন্তু টার্গেট দিয়েছে। 1 ট্রিলিয়ন অর্থনীতির আমি তো কোনো দেখতে পাচ্ছি না। মুদ্রাস্ফীতি বাড়ছে, অর্থনীতির চাকা ঘোরে নাই,
প্রবাসী আয় ছাড়া কোনো অর্থনীতি ব্যবসা নাই, দেশে কিছু নাই। এখন আমরা যে জায়গায় এসেছি সেখানে তো সরকারকেই পরিষ্কার করতে হবে যে তাদের $1 ট্রিলিয়ন অর্থনীতি বাজেট ঘোষণার সময় বলছিল অর্থনীতি $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে, কিভাবে হবে তারা পরিষ্কার করুক। এখন তো আমার জানার অধিকার আছে, হানিমুন পিরিয়ড পার দিয়ে গেছে, 180 দিন পার দিয়ে ফেলছে, এখন আমাকে বুঝাই দিতে হবে। এখন তো আমি জানি না যে ধরেন ওই একটা আদানির অনেক টাকা পায়, আমার ধারণা, এটা ধারণার থেকে বলছি, আদানির একটা ইউনিট তারা টাকা পায় না, একটা ইউনিট চলে না করে আদানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এখন ধরেন সুয়েজ ক্যানাল দিয়ে আসে না, তেল আসে না, তেল সংকট তৈরি হয়েছে। এগুলো তো আমার শোনার কথা। আমার কথা হচ্ছে সরকার যখন ফর্ম করলো 6 মাস চলে গেল, তাহলে এখন তো তাদের প্ল্যানটা থাকা উচিত ছিল। কারণ এই সরকার তো আগেও আসছে, 201 থেকে 206 পর্যন্ত ক্ষমতায় ছিল, তাদের অভিজ্ঞতা আছে, জ্বালানি সম্পর্কে অভিজ্ঞতা আছে, জ্বালানিতে কি ঘটেছে তাও ঠিক আছে। এখন কোন ব্যক্তিকে কি দায়িত্ব দিল, আবার পুনরায় দায়িত্ব দিলে, সে তো কাজে এখন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য কতদিন ধৈর্য বলেন? এখন জ্বালানি যদি সংকট হয়ে যায় আপনি কিভাবে থাকবেন? অর্থনীতি যদি চাক্কা না ঘুরে তাহলে দেশটা চলবে কি করে? দেশটা চলবে কি করে? ধরেন অভ্যুত্থান ঘটলো, আপনার কোটা বিরোধী আন্দোলন হলো, শেষে এসে পর্দার অন্তরালে আপনার দেখেন রাজনৈতিক দলরা আপনার ঢুকে পড়লো একদিনে। শুধু যে 6 জনকে হারুনের ভাতের হোটেলে ধরে নিয়েছিল তারা কিন্তু ঘোষণা দিয়ে, আমার কাছে ভিডিও আছে, এই প্রোগ্রাম প্রত্যাহার করছিল। তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নামলো এবং রাজনৈতিক দলগুলো ভিতরে ভিতরে পিছন থেকে নামলো। নামার পরে শেষে তারা একটা দাবি দিল যে ফেসিবাদের বিলোপ চাই, এবং রাতারাতি আন্দোলন হলো। 6 তারিখ আমার স্পষ্ট মনে আসছিল, 6 তারিখে প্রোগ্রাম রাখছিল। এখন এটাকে ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু প্রথম আলো সাক্ষাৎকারে বলেছে একদিন আগে আনা হলো, বাঁধ ভেঙে সারা দেশ থেকে লোক আসলো, তো শেখ হাসিনা পালিয়ে গেল। তো সুতরাং আমার কথা হচ্ছে আন্দোলন একটা দেশে দাঁড়া বাঁধতে যে কোনো একটা ইস্যুতে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু দাঁড়া বেঁধে যেতে পারে। সুতরাং এগুলো মাথায় রেখে আমার মনে হয় যে প্রত্যাশা যেটা বলছে, আমি তো মনে করি আইন শৃঙ্খলা বা আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার দর, জীবন জীবিকা, জ্বালানির অভাব, মানে জীবন জীবিকা বাজার দর বেড়ে গেছে, মানুষ তো অসহায় অবস্থায় চলে গেছে। সুতরাং আমার মনে হয় সরকারকে এখন তাদের প্ল্যান ডিসক্লোজ করা উচিত যে তারা জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করবে, অর্থনীতি কিভাবে গোছাবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ বিভিন্ন জায়গাতে এখনো সন্ত্রাস চলতেছে। তো সুতরাং এগুলো, তারপরে জাতিসংঘ বলছে না আমাদের দেশে সন্ত্রাসী উৎপত্তি ঘটতেছে। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মাহবুব কামাল আপনার কাছে আসছি, একই প্রশ্ন মূলত। পরিমিত বিদ্যুৎ ব্যবহার করুন, আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। যে সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি ছিল, মানে 180 দিনের পরে এসে আপনি কি দেখতে পাবেন বলে আশা করেছিলেন এবং তার কতটুকু দেখতে পেলেন? এবং আমি একটু মাঝখানে বলেও দিই যে আমার আজিজ ভাই যে কথাটা বললেন যে সব মিলিয়ে জ্বালানি, অর্থনীতি, সব মিলিয়ে জীবনযাত্রা, আইন শৃঙ্খলা সব মিলিয়ে ওরা কিন্তু এক কথায় বলেছেন যে জীবনটা আসলে দুর্বিষহ হয়েছে। তো আপনার কাছে আপনার মূল্যায়নে কি বলেন? আজিজ ভাই একটা বড় পয়েন্ট মিস করে গেছেন, যে 3টার সাথে আরেকটা যুক্ত হইতো, সন্ত্রাসী না, এটা আল কায়দা। জাতিসংঘ বলছে আল কায়দার উত্থান ঘটতে যাচ্ছে। যাই হোক, প্রথমে আপনি যদি কিছু মনে না করেন, কথা বলার ক্ষেত্রে যে কি সমস্যা, এটা আমি একটু 1 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, দুটো ক্ষেত্রে কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়। একটা হচ্ছে আমাদের দেশে আর কি, যে এস্টাবলিশড অথরিটি যেগুলিকে বলে ঠিক, সেগুলিকে বেঠিক বলা খুব বিপজ্জনক। ঠিক আছে? যেমন ধরেন এস্টাবলিশড অথরিটি বলতেছে যে ভালোই তো, দেশ তো চলতেছে, আমি বলতে পারবো না, বললে এটা বিপজ্জনক হবে। হ্যাঁ চলতেছে, গাড়ি যখন চলতেই থাকে, শত ব্রেক কষাকষি তো থামতে চায় না, তখন বুঝতে হবে গাড়ি ঢালুর দিকে গড়াচ্ছে, এবং কোন খাদে গিয়ে পড়বে ড্রাইভার নিজেও জানে না। আমি এটা বলতে পারবো না, কারণ এস্টাবলিশড অথরিটি বলতেছে যে চলতেছে তো দেশ। এস্টাবলিশড অথরিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন? এস্টাবলিশড অথরিটি প্রাইমারিলি
সরকার। গভর্নমেন্ট। আচ্ছা, আর একটা ক্ষেত্রে কথা বলা খুব বিপজ্জনক, সেটা হচ্ছে প্রি ম্যাচিউর কথা বলা যায় না এই দেশে। আরেকটা কথা আমি মাঝখানে একটু বলি, এই যে আপনি বলেন সরকার হলো স্ট্যাবলিশড অথরিটি, তো বাংলাদেশের ইতিহাসে গেল পৃথিবীর কোনো ইতিহাসে কি কোনো সরকার বলে যে ভালো চলছে না? না, যেমন আমি বলি, যেমন কালকেই প্রাইম মিনিস্টার একটা বড় অ্যাকাউন্টেবিলিটির পরিচয় দিয়েছেন। উনি দুঃখ প্রকাশ করছেন এই যে জ্বালানি সিকিউরিটির ব্যাপারে। তো এইটা তো যেহেতু এটা বলছেন, কিন্তু উনি তো ওখানে এই কথাও বলেছেন যে আমরা যে করতেছি এর চেয়ে ভালো যদি কারোর কাছে কোনো পরিকল্পনা থাকে তাহলে আমাদেরকে বলেন, আপনার কথা শুনুন। তার মানে হচ্ছে এটা তো উনি তো তাহলে বর্তমানে যেভাবে চলছে এটা কোনো এন্ডোর্স করলেন না, হি ইজ ডাউটফুল। এটা এন্ডোর্স করা না, এটা হি ইজ ডাউটফুল যে আমারটা কি ঠিক আছে কিনা, দেখি অপোজিশন কি বলতেছে। সুতরাং উনি একেবারে নিরঙ্কুশ ভাবে বলতেছেন না যে আমি ঠিক আছি। যাই হোক, আরেকটা হচ্ছে যে প্রি ম্যাচিউর কথা বলা যায় না। হ্যাঁ, যেমন ধরেন মানে সময় আসার আগে, যেমন ধরেন যে গ্যালিলিওর একটা উদাহরণ দিই, উনি সময় আসার আগেই বলে ফেলছেন যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না। তাকে কি বিপদে, সেটা বিপজ্জনক। মানে সত্য কথা বলা যাবে না। এটা সময় আসতে হবে, আপনি আগে বলা যাবে না। যেমন ধরেন জোয়ান অফ আর্ক না, সে 400 বছর আগে নারী হয়ে পুরুষের পোশাক পরছিল, এখন পড়লে কোনো অসুবিধা হইতো না। 400 বছর আগে পড়ছে বলে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। Right. এত বড় একটা নারী, তার পুরো দেহটা এক মুঠ ছাইয়ের মধ্যে চলে আসছে, এইভাবে পুড়িয়েছে। কারণ সময়ের আগে উনি নারী হয়ে পুরুষের পোশাক পরছে। সো কথা বলা খুব বিপজ্জনক। এবং এখন দেশে এমন একটা অন্ধত্ব চলতেছে, এই অন্ধত্বের কোনো সীমা পরিসীমা নাই। এই অন্ধত্ব হচ্ছে এরকম যে সে বিশ্বাস করছে তার পার্সপেক্টিভটাই হচ্ছে একমাত্র রিয়ালিটি। সে যা ভাবছে এর বাইরে কোনো ভাবনা নাই। এই অন্ধত্ব চলতেছে, মোস্ট ডেঞ্জারাস ব্লাইন্ডনেস। এবং সত্য কেন বলছে না সবাই, এটা জানেন না, বুঝেন কিছু? বলেন শুনি আমরা। সত্য বলছে না কারণ মিথ্যা থেকে প্রফিট করা যাচ্ছে। আমি বুঝতে পারছি লাভজনক, এই জন্য বলতেছে। তো যাই হোক, আমরা তারপরে বলবো, দেখেন হানিমুন শেষ হচ্ছে না। হানিমুন কি? হানিমুন হচ্ছে যে কোনো ভেঞ্চার, এটা বিয়ে হোক বা যে কোনো হোক, যে কোনো ভেঞ্চারে সমস্যা, সংকট এবং ক্রিটিক্যাল ভিউ না আসা পর্যন্ত যে সময়টা, সেটাকে বলে হানিমুন। ঠিক আছে, মানে ক্রিটিক্যাল ভিউ অথবা সমস্যা, সংকট হয়নি, এটাকে বলে হানিমুন। তো এটা হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। আমরা দেখতেছি যে আজিজ ভাই তো অনেক কিছু বললেন, আমি একটু করা হব। কারণ ওই যে বলে না যে an abnormal reaction to an abnormal situation is a normal behavior। ঠিক আছে, সিচুয়েশন অ্যাবনর্মাল, আমাকে একটু অ্যাবনর্মাল হতে হবে, সেটাই নর্মালসি। প্রথমে একটু প্রধানমন্ত্রীর একটু প্রশংসা করে নিই, একটু সেফগার্ড নেই, তারপরে অসুবিধা আছে। সেটা হচ্ছে দেখেন, প্রধানমন্ত্রী যদি আপনি আগেই বলে নেন যেটা আমি সেফগার্ড নিচ্ছি, তাহলে যেটা আপনি বলবেন সেটা তো আবার অনেকে বিশ্বাসযোগ্য মনে করবে না। না, কারণ বলবেন সেফগার্ডের সাথে না, আমার কথা হচ্ছে পৃথিবীতে এমন কোনো কিছু নাই যার দুইটা দিক নাই, পজিটিভ এবং নেগেটিভ। যার প্রথম ইয়েটা হচ্ছে, আমি তারেক রহমান শুধু না, তারেক রহমানের ফ্যামিলিটা ইটস এ প্লেজেন্ট ফ্যামিলি টু মি। ঠিক আছে, আই রিমেম্বার রোনাল্ড রেগান, ন্যান্সি রিগান এবং তার মেয়ে যেভাবে লাভেবল ফ্যামিলি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল আমেরিকায়, সেরকম একটা লাভেবল ফ্যামিলি আমি মনে করি। যার মানে যে সি ইজ এ প্রেজেন্ট পার্সোনালিটি, তার ওয়াইফও প্রেজেন্ট পার্সোনালিটি। এবং তারেক রহমান হ্যাজ ডেভেলপড সাম সর্ট অফ নিউ কালচার অফ প্রিমিয়ারশিপ। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং তার একটা গুডউইল আছে বলে মনে করছি। বাট দিস ইজ নট এনাফ। এখন দেখেন কি চলতেছে। হ্যাঁ, আজিজ ভাই তো বললোই, মব দূর হচ্ছে না। আপনি বলেন, আমরা কিন্তু ইউনূস সরকারের আমল থেকে বলতেছিলাম যেভাবে মব ইনস্টিটিউশনালাইজ হচ্ছে, এই মব দূর করা খুব কঠিন হবে। এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নো মব, বলেন নাই উনি? কোথায় মব? এবং শেখ হাসিনার আমলের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এখনকার আমলের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মবের মাধ্যমে কিলিং, এগুলি কিন্তু পার্থক্য আছে। শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে বা মানুষকে অত্যাচার করছে, তাই না? এখন জিনিসটা পাবলিক লেভেলে চলে আসছে। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিছু করে না। আপনি খেয়াল করতেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তেমন কিছু হচ্ছে না। হয়তো টুকটাক যখন ছাত্র দল এবং শিবির মারামারি করতেছে, ওখানে হয়তো কিছু লাঠিচার্জ করছে ইত্যাদি, কিন্তু ব্লাড বেশি বিপজ্জনক পাবলিক লেভেলে।
পাবলিক লেভেলের যে মব, এইটা ভয়ঙ্কর, কারণ এটা তো সারা, এটা ওয়ান কাইন্ড অফ গৃহযুদ্ধ। হ্যাঁ এটা এটা সাংঘাতিক, এটা আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে ভয়ঙ্কর এটা, ঠিক আছে? আইন শৃঙ্খলা বাহিনীটা আপনি দমাইতে পারবেন, সরকার খালি নির্দেশ দিবে আপনারা কিছু করবেন না, শেষ। কিন্তু পাবলিক লেভেলের যে মব, এটা তো আপনি দূর করতে পারবেন না, এটা তো সরকারের হাতে নাই। আমি বুঝতে পারতেছি। জি, জি, জি। ফলে এইটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে। একজন তার ভাই আওয়ামী লীগ করে, শ্বশ্রুমণ্ডিত একজন ভদ্রলোক, তার দাড়ি ধরে, আমার দাড়ি তো আমাদের প্রফিটের একটা ইয়ে না, জি, জি, সে দাড়ি ধরে টেনে তাকে যেভাবে হেনস্থা করছে, আমি আমি ওইসব কিছু দেখা যায় না। পলিথিনের ব্যাগে লাশ পাওয়া যাচ্ছে। একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে। ইউএনওর অফিসে মব করা হয়েছে ইউএনওর পদত্যাগের দাবিতে। আদালতে মব হচ্ছে, আদালতে ককটেল বিস্ফোরণ হচ্ছে, যেখানে সেখানে বোমা পাওয়া যাচ্ছে। তারপরে পাশ করে নাই বলে ছাত্রছাত্রীরা শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে। অদ্ভুত ব্যাপার, মাঠে মহিষ চড়াবে সেখানে উনকে চাঁদা দিতে হবে, এটাও দেখলাম, ঠিক আছে? একজন জুলাই যোদ্ধা বলতেছে যে 15ই আগস্ট জুতার মালা নিয়ে আমি শেখ মুজিবের কবরে যাব শ্রদ্ধা জানাতে। বুঝেন এবার। অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, এটা দৈনিক কালবেলার একটা নতুন অনুষ্ঠান। এটা বেসিক্যালি রাজনীতি নির্ভর একটা অনুষ্ঠান, মানে রাজনৈতিক বিষয়গুলো এখানে আলোচনায় আসবে এবং রাজনীতির পাশাপাশি আমরা সমাজ অথবা আমাদের দর্শন অথবা নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আশা করব আপনাদের কারণেই আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত দর্শক প্রিয় হবে।